সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আইএফআইসি ব্যাংকে নিবেদিত এই সময়ে। আপনাদের সঙ্গে আছি আমি মীর তৌফিক হোসেন। আপনারা জানেন, এই সময় আমরা সমসাময়িক বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি, সাথে থাকে দিনের উল্লেখযোগ্য কিছু সংবাদের বিশ্লেষণ। সাম্প্রতিক এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন সম্মানিত অতিথি। আমার সাথে আছেন অ্যাডভোকেট আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আসসালামু আলাইকুম। এবং মীর আরশাদুল হক, সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আপনাদের দুজনকে আমন্ত্রণ আজকের এনটিভির স্টুডিওতে। শুরুতেই যেমনটি বলছিলাম, দিনের কিছু উল্লেখযোগ্য খবর আমার হাতে আছে, যা আমি জানানোর চেষ্টা করছি। যেমনটি এসেছে এনটিভি হেডলাইন্সে, জলবায়ু কার্যক্রম ব্যয় ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ, বিশ্ব অর্থনৈতিক ফোরামে বলেছেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদের পথে আছে সরকার, অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা। আর গণহত্যার বিচারে ব্যর্থ হলে হবে পতন, হুঁশিয়ারি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিস্তার পানি বিপদসীমার উপরে রয়েছে, লোকালয়ে ফসলি জমি প্লাবিত, খুলে দেওয়া হয়েছে 44টি জলকপাট। এগুলো আজকের দিনের কিছু উল্লেখযোগ্য খবর। যেটা আমি শুরুতেই মীর আরশাদুল হক আপনাকে দিয়ে শুরু করতে আছি, যে মাননীয় প্রধানমন্ত্রী তো চীন সফরে আছেন। যদিও আজকে উনি সামার দাভোসে 2026-এর সম্মেলনে যোগদান করেছেন। যদি মোটা দাগে বলি, মালয়েশিয়ার পর দুই পরাশক্তির মধ্যে চীন, ভারত, যুক্তরাষ্ট্রের মধ্যে চীন দিয়েই আসলে ওনার সরকার গঠনের পর প্রথম সফরটি শুরু হলো। এই 3 দিনের যে সফরে, এই সামার দাভোসের ক্লাইমেট চেঞ্জের মিটিংয়ের পাশাপাশি যে চীনের যে সফর, বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে কি কি অর্জন হতে পারে বলে মনে করছেন? ওকে, আমি যেটা বলছিলেন যে চীন সফরের আগে মালয়েশিয়া সফর শেষ করলেন, এইটা দিয়ে একটু শুরু করতে চাই। খুবই সফল একটা সফর আমরা দেখলাম, এবং আসার আগে দেখছিলাম আর কি যে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনার অফিসিয়াল যে ফেসবুক পেজ, সেখান থেকে উনি এই 3 দিনের সফর একটা সামারি একটা ভিডিও তিনি অফিসিয়াল পেজ থেকে পোস্ট করেছেন। এবং খুবই ভালো লাগার বিষয় যে সেইখানের যে ভিডিওটা তারেক রহমানের সাথে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যে 3 দিনের মুহূর্তগুলো খুব সেটার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড গান আমরা দেখলাম, আমাদের দেশের বাংলাদেশে হাবিব ওয়াহিদের যে মহাজাদু নামে যে গানটা, এইটা মূলত হচ্ছে যে আমাদেরই একজন বাউল শিল্পী, ওনার নাম হচ্ছে খোয়াজ মিয়া। ওই খোয়াজ মিয়ার গানটার সাথে তাজিক এক শিল্পী, ওনারা দুজন মিলে এই কোক স্টুডিও থেকে আমরা নতুন করে গানটা দেখলাম। ওই গানটার একটা জায়গায় আমি অর্থ দেখলাম যে এরকম যে যেখানে তাজিক পার্ট যে অংশটা, যে তোমার প্রেমে মাতাল আমি, শুধু একটিবার ডাকো দেখবে, তোমার পাশেই আছি প্রতিটি মুহূর্তে। আর হাবিবের যে অংশটা ওখানে তো বলতেছে যে আমার বন্ধু মহাজাদু জানে, মানে তারেক রহমানকে, আমাদের প্রধানমন্ত্রীকে আমার বন্ধু হিসেবে, মানে এটা খুবই ছোট একটা বিষয়, বাট এইটার যে এটা মিনিংটা অনেক গুরুত্বপূর্ণ। যে একটা দেশের প্রধান, আমি পুরাটার সময় দেখলাম যে প্রধানমন্ত্রী দুইজনই খুবই হাস্যোজ্জ্বল এবং খুবই, মানে মনে হচ্ছিল যে একজন আরেকজনকে এই মিট আপটা করতে পেরে একটা মানে সৌহার্দ্যপূর্ণ যে একটা সম্পর্ক, সেটা বোঝা যাচ্ছিল। পাশাপাশি আপনি দেখেন যে আমাদের শ্রমবাজারের যে মালয়েশিয়া শ্রমবাজার, সেখানে বলা হয়েছে যে আমাদের যারা অবৈধ, যারা রেজিস্টার্ড না, তাদের জন্য রেজিস্টার্ড করা হয়, সেই দাবিটা করা হয়েছে। পাশাপাশি অনেকে আছে আটক অবস্থায় আছে। এই মিটিংটা চলাকালীন সময়ে 22 জন বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে, কারাগার থেকে সরাসরি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকিদের ব্যাপারেও আলোচনা চলছে। পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক আরো কি কি করা যায়, অর্থনৈতিক এবং হচ্ছে যে নিরাপত্তাজনিত কারণ, যতগুলো জায়গায় আমরা আরো ডেভেলপমেন্ট করতে পারি, সেই জায়গাগুলো উঠে আসছে। পাশাপাশি বঙ্গোপসাগরের তেল গ্যাস আপনার অনুসন্ধানের জন্য বলা হয়েছে যে মালয়েশিয়ান কোম্পানিগুলো কি আমাদের এখানে কতটুকু, সেমিকন্ডাক্টর নিয়ে আলাপ আসছে যে আমাদের এখানে আরো বেশি আমরা যদি তথ্য আদান প্রদান করতে পারি, আমাদের এই সাইডের যত ইন্টেলেকচুয়াল লোকজন আছে এই ফিল্ডে, তাদের সাথে তাদের একটা বড় অংশের শিক্ষার্থী কিন্তু যাওয়া আশা করে। সব মিলিয়ে একটা অসাধারণ সফর, এবং অনেকগুলা এমওইউ স্বাক্ষরিত হইল। মানে প্রথম সফর হিসেবে মালয়েশিয়া সফর বাংলাদেশের জন্য একটা ভালো খবর, যে একটা সফল একটা সফর শেষ করলেন। তারপরে আপনি যেটা বলছিলেন যে চীনে চলে গেলেন, চীনে সফরটাও বলা হচ্ছে যে প্রায় 17 কি 18টা একটা চুক্তি বা এমওইউ স্বাক্ষরিত হবে, এবং কিছু মাত্রা এমন শোনা যাচ্ছে যে আমরা ফাইটার জেটও কিনতে পারি চীন থেকে।
এবং আপনি জানেন যে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলাপ আসছে, সেখানে চীনের একটা আগ্রহ আছে, আমাদেরও একটা আগ্রহ আছে যে চীন এখানে কিভাবে যুক্ত হতে পারে। আমাদের পুরো দেশের এই যে নতুন করে দেশটাকে আবার গড়ে তোলা, এই জায়গায় যে অবকাঠামোগত যে জায়গাগুলো, সেগুলোতে চীন কতটুকু ভূমিকা রাখতে পারে। কারণ আমাদের, আপনি যেটা বলছিলেন যে ইন্ডিয়া এবং হচ্ছে যে চীন এবং আমেরিকা, এই তিনটা বলয়ের মধ্যে থেকে আমাদের নিজেদের স্বার্থ, আমাদের যেটা দলীয় মোটো বাংলাদেশ ফার্স্ট, সেই জায়গাটা মাথায় রেখে ওইভাবেই কিন্তু সরকার আগাচ্ছে। আপনি দেখবেন যে ইউএসএ থেকে আমরা বোয়িং কিনতেছি এবং সেটা চুক্তি স্বাক্ষর হচ্ছে, আবার চীন থেকে আমরা যুদ্ধবিমান কেনার একটা প্রক্রিয়ার মধ্যে যাচ্ছি। আবার একই সাথে আপনি দেখবেন যে ইন্ডিয়াতে আমাদের পররাষ্ট্রমন্ত্রী ঘুরে আসলেন, আবার হতে পারে যে প্রধানমন্ত্রী দেশে আসার পরে কিছুদিন পরে হয়তো ভারত সফরও করতে পারেন। সুতরাং এই যে বৃহৎ শক্তিগুলো, চীনের সাথে আমাদের সম্পর্কটা মূলত আমরা দেখার চেষ্টা করতেছি যে অর্থনৈতিক জায়গাটা কিভাবে, অবকাঠামোগত এবং অর্থনৈতিক কম্পারেটিভলি আমরা দেখি। আর যুক্তরাষ্ট্রের জায়গাটা থেকে যে যুক্তরাষ্ট্রের যে চাওয়াগুলো আছে, আমাদের যে চাওয়াগুলো আছে, দুইটাকেই ব্যালেন্স করা। আর ভারত যেহেতু আমাদের নিয়ারেস্ট প্রতিবেশী এবং একটা বড় অংশের সীমানা আমরা শেয়ার করি, এখানে অনেকগুলো সমস্যা আমরা দেখি, এই সমস্যাগুলোকে সর্বোচ্চ পরিমাণ নিজেদের স্বার্থ দেখে ভারতের সাথে সুন্দর সম্পর্ক রাখা এবং অ্যাট দ্য সেম টাইম এই যে তিনটা রাষ্ট্রের সাথে আমরা ব্যালেন্সড ওয়েতে যে আন্তর্জাতিক যে সম্পর্কটা, কূটনৈতিক যে সম্পর্কটা, সেটা আমি যেটা দেখছি যে আমাদের সরকার খুবই ভালোভাবে আগাচ্ছে। এবং আমি আশা করি যে সামনে আরও অনেকগুলা বিষয় আরও ক্লিয়ার হয়ে যাবে, যেগুলোতে আমরা দেখতে পাবো যে যেই বৈঠকগুলো হবে, যে চুক্তিগুলো হবে, সেগুলো সুফল আমরা পাইতে শুরু করবো আশা করি। যে সমঝোতা স্মারকগুলো স্বাক্ষরিত হবে। অ্যাডভোকেট আতিকুর রহমান, যে বিষয়টি নিয়ে আরশাদুল ভাই বললেন, মালয়েশিয়া শ্রমবাজার, গত মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আসলে যে বিগত 10-15 বছর ধরে যেটা দেখেছে, বেশ উত্থান পতন হয় আসলে মালয়েশিয়া শ্রমবাজারের শ্রমিক পাঠানো নিয়ে এবং শ্রমিক ফেরত দেওয়া, এই বিষয়গুলো হরহামেশাই বেশ একটা টালমাটাল অবস্থা দেখা যায়। এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা গিয়েছিলেন এই শ্রমবাজারের ব্যাপারটি কিভাবে এটা প্রপার ওয়েতে সেটেল করা যায়। এখন এই অভিবাসন ব্যবস্থাটা, যেহেতু আপনি শ্রমিক কল্যাণ ফেডারেশনে কাজ করছেন, আসলে আমাদের এই মালয়েশিয়ার সাথে এই শ্রমবাজারের মেইন বটলনেকটা কোথায়? আসলে এত শ্রমিক যাচ্ছে আসতেছে কিন্তু সেটেল হচ্ছে না কেন জিনিসটা নিয়ে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার সহ-আলোচক এবং যারা দেশবাসী শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। দেখুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এবারের সফরটা বাংলাদেশের জন্য বহু দিক থেকে গুরুত্বপূর্ণ। অর্থনীতিক বলেন, রাজনীতি বলেন এবং কূটনীতি বলেন। যেন আমরা ধন্যবাদ জানাই বিরোধী দলের অবস্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে। এটা অনেকটাই কূটনৈতিক একটা দূরদর্শিত পরিচয় হয়েছে। দেখুন, আমাদের বাংলাদেশ দীর্ঘ সময় আমরা জানতাম না আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তিটা আসলে কি। বলো যে এক দেশ কেন্দ্রিক কিংবা দিল্লি কেন্দ্রিক হলো আমাদের পররাষ্ট্রনীতি ছিল। বিশ্বের বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক বিল্ড আপ করা, শ্রমবাজারকে আরও সম্প্রসারণ করা, এই যে আসলে কোনো উদ্যোগ বিগত সময় আমরা খেয়াল করিনি। তো এবারের মাননীয় প্রধানমন্ত্রীর, বিশেষ করে মালয়েশিয়া তো এখন বিশেষ করে মুসলিম কান্ট্রি, তার একটা বিশাল গ্রহণযোগ্যতা সারা ওয়ার্ল্ড আছে মুসলিম কমিউনিটির মধ্যে। এবং যতটুকু আমি জেনেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানও কিন্তু তিনি যখন ছিলেন তখন তিনি মালয়েশিয়া চীনকে অগ্রাধিকার দিয়েছেন এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়াও কিন্তু এই কাজটি করেছেন। এবং তার সূত্র ধরেই বাংলাদেশের মানুষের, আমার কাছে মনে হচ্ছে, অনুভূতিটাকে বুঝতে পেরেই সরকার প্রধান মালয়েশিয়া এবং চীন সফর করেছেন, যাতে করে নতুন একটা দিগন্ত আমার কাছে মনে হচ্ছে পররাষ্ট্রনীতিতে শুরু হয়েছে আমার কাছে মনে হচ্ছে। দেখুন, অনেকগুলো দিক থেকে মালয়েশিয়ার সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আছে এবং নিবিড় সম্পর্ক। বিশেষ করে আমাদের শ্রমবাজার, দীর্ঘ সময় মালয়েশিয়া শ্রমবাজারটাকে আমরা ধরে রাখতে পারিনি। বিশেষ করে সিন্ডিকেট, বাংলাদেশের এক শ্রেণীর ব্যবসায়ীরা কিংবা যারা রাজনীতিবিদ ছিলেন, তারা সিন্ডিকেট করে সেখানে তারা আসলে শ্রমিক নিতেন, নানা ধরনের প্রতারণা তারা আশ্রয় নিয়েছেন। একটা পর্যায়ে তো শ্রমবাজার সেখানে বন্ধ হয়ে গিয়েছিল। জি, আমার কাছে মনে হচ্ছে এবারের আলোচনা, যদিও আমরা এখনও কোনো স্বীকৃতি আমরা পাইনি, হয়তো আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই দুই দেশের রাষ্ট্রপ্রধানের যেই আমরা সাক্ষাৎকারের ছবিগুলো আমাদের সামনে স্পষ্ট হয়েছে, আশা করি
যদি এটি বড় একটা অর্জন হবে যদি আমরা আবার শ্রমবাজারটাকে উন্মুক্ত করার সুযোগ সেখানে পাই। এই যে সিন্ডিকেটের কথা বলছি, প্রায় আমরা শুনি, এই সিন্ডিকেট কি শুধুই আমাদের রিক্রুটিং এজেন্সি তাদের মাধ্যমে, নাকি মালয়েশিয়া থেকেও এক পক্ষ এখানে কাজ করছে? এই অভিযোগটা কিন্তু এসেছে। শুধু কি বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিদের দোষ দিলে হচ্ছে? দেখুন, দুই দিকে আছে। জি, দুই দিকে বলা যায়। বাংলাদেশের এক শ্রেণীর রাজনীতিবিদরা যারা বিভিন্ন সময় এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, তারা সুযোগটা কাজে লাগিয়েছেন। দুই দেশেরই কম বেশি সেখানে হলো অসুবিধা ছিল, এবং বাংলাদেশ তো উদ্যোগ নিয়েছে আগে। যদি শ্রমিক এখান থেকে যাচ্ছে, যদি আপনি এখান থেকে স্বচ্ছতা না হয়, সেখানে তাদেরকে আমি দোষের উপরে কীভাবে করবেন? যার জন্য আসলে বিগত সময়ে নানা কেলেঙ্কারি ঘটনা ঘটেছে, এবং নানাভাবে আমাদের শ্রমবাজার সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমাদের মনে করি প্রথম অর্জন হবে যদি এই শ্রমবাজারটাকে পুনরায় উন্মুক্ত করার সুযোগ সেখানে তৈরি হয়। আমাদের বাণিজ্য সম্প্রসারণের বিষয় আছে, আমাদের ফরেন রেমিটেন্সের বিষয় আছে। তা আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরটার ক্ষেত্রে বাংলাদেশ অনেক কিছু অর্জন করে আমরা চাচ্ছি। আমাদের শিক্ষাক্ষেত্র, সেখানে অনেক স্টুডেন্ট কিন্তু মালয়েশিয়া যাচ্ছে তার পড়াশোনা করার জন্য। জি, সেখানে আমাদের শ্রমিকের বাইরেও আমাদের প্রযুক্তিগত বিষয় সেখানে আছে, এটা বড় বিনিয়োগের সুযোগ সেখানে আছে। মানে আমার কাছে মনে হচ্ছে যদি বাংলাদেশ সঠিকভাবে কাজে লাগাতে পারে, আমাদের বন্ধু রাষ্ট্র বলি কিংবা তাদের যে সম্ভাবনাগুলো আছে মালয়েশিয়ার, যদি সেটি কিছুটা আমরা নেওয়ার সুযোগ পাই, আমাদের অর্থনীতি বলুন, আমাদের শ্রমবাজারটাকে আপনি শক্তিশালী কথা বলুন, বিনিয়োগ বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, সব ক্ষেত্রে কিন্তু একটা উল্লেখযোগ্য আমার মনে করি অবস্থান বাংলাদেশ তৈরি করার সুযোগ সেখানে পাবে। আচ্ছা, যে কথাটা বলছি, আমাদের দুর্বলতা রয়েছে, সিন্ডিকেট হোক আর অন্য বিষয় হোক, কোন বিষয়টাকে বেশি নজর দিলে এই সিন্ডিকেট বা অবকাঠামো উন্নয়ন, কোন দিকে নজর দিলে আপনি মনে করছেন যে এই জিনিসটা আরো স্মুথ হবে এবং আমরা প্রপারলি প্রফেশনাল ওয়েতে শ্রমিক সেখানে পাঠাতে পারবো? আমার কাছে মনে হয় এক্ষেত্রে সরকারকে স্বচ্ছ বিধান আনতে হবে। আমাদের যারা বিদেশে শ্রমিকরা যাচ্ছেন, নানাভাবে আইনি ফাঁকফোকর, হ্যারাসমেন্টের শিকার হচ্ছেন। সরকার নতুন একটা তারা রুল নিয়ে আসেন, কোথায় সমস্যা হচ্ছে, কী জন্য আমাদের শ্রমিকরা তাদেরকে এই অনিয়ম তারা মুখোমুখি হচ্ছেন। যদি সরকার আন্তরিক হয়, যদি স্বচ্ছতা এখানে থাকে আমাদের বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে, আশা করি কোনো সিন্ডিকেট সেখানে অবস্থান তৈরি করতে পারবে না। আর যদি সরকার আন্তরিক থাকেন যে এখানে কোনো সিন্ডিকেটের বলয় তৈরি হবে না, যদি রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে কম দামে, কম হয়রানিতে শ্রমিকরা সেখানে যাওয়ার সুযোগ পাবেন। যদি সরকারের পক্ষ থেকে সেরকম উদ্যোগ গ্রহণ করা না হয়, যদি অন্যরা সেখানে সুযোগ পেয়ে যায়, যেটি বিগত সময় দেখেছি, তাহলে কিন্তু শ্রমবাজারটা আপনি পেলেও কিন্তু আবার একই ধরনের বদনামের মুখোমুখি বাংলাদেশকে হওয়া লাগতে পারে। তা আশা করি আমাদের বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় যারা এখানে আছেন, তারা বিগত সময়ের আমাদের যে নীতিগুলো আছে সেগুলোকে পর্যালোচনা করবেন, যাতে করে ভিন্ন কেউ কোনো সুযোগ এখান থেকে গ্রহণ করার সুযোগ না পায়, এবং সম্পর্কটাকে ধরে রাখা, ঘনিষ্ঠ করার চেষ্টা করা, এবং যদি দুই দেশের সম্পর্কটা আমরা ঘনিষ্ঠ ভালো রাখতে পারি। দেখুন, আনোয়ার ইব্রাহিম সাহেব তো অত্যন্ত আন্তরিক, এবং উনি বাংলাদেশে এসেছেন বিগত সময়ে, গত বছর এসেছেন, এবং যতটুকু আমার জানা আছে উনি খুব ভালোবাসেন বাংলাদেশকে। তো তার এই ভালোবাসাটাকে নিয়ে আমরা ধরে রাখতে পারি দুই দেশের রাষ্ট্রপ্রধানের সম্পর্কটাকে, আশা করি অনেক কঠিন কাজও কী হয়ে যাবে, সহজ হয়ে যাবে। যদি এটা হয় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই অর্থনৈতিক সম্পর্কটা আরও জোরদার হয়ে যাবে। দেখুন, আমাদেরকে তো এক সময় ছিল আমাদের পররাষ্ট্র ছিল নতুন পররাষ্ট্র নীতি, এক কেন্দ্রিক, সব এক দেশকে দিয়ে দাও, এটা ছিল তো আমাদের ওই সময় পররাষ্ট্রমন্ত্রী বলতেন যে অমুক দেশের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক। তো এই কারণে কিন্তু অনেক মুসলিম দেশের সম্ভাবনাগুলো চাইলেও কিন্তু সরকার সেটা গ্রহণ করেনি নানা কারণে। যদি এবার সরকার শুরুতেই এটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যেখানে বাংলাদেশ সম্ভাবনা বেশি, যাদের সাথে আমাদের আন্তরিক সম্পর্ক বেশি, এবং যারা কখন আমাদের শত্রু হওয়ার কোনো নাই সম্ভাবনা নাই, এবং যারা আমাদের স্বার্থকে বিকিয়ে দিয়ে নিজেদের স্বার্থ বেশি দেখবে না, আমার মনে করি সেরকম রাষ্ট্র কিন্তু মালয়েশিয়া। সমান সমান সম্পর্ক হবে, ন্যায্যতা হবে, সমতা হবে, তাকে সব দিয়ে দিতে হবে, বিনিময়ে আমি কিছুই পাবো না, এই যে একটা মানে আমাদের মাথায় রেখে আমার কাছে মনে হয় সেটা মাথায় রাখলে বাংলাদেশ ভালো করতে পারবে। এবং আমরা বলেছি এই সফর হয়তো আমাদের বিপ্লব পরবর্তী নতুন সম্ভাবনা তার উন্মোচন করবে, এটা আমরা আশা করি। যে আমাদের শ্রমবাজারের অবমুক্তি হবে মালয়েশিয়াতে, এবং হয়তো আমাদের রেমিটেন্স প্রবাহ বাড়বে। কিন্তু যে বিষয়টিতে নজর দেওয়া উচিত, স্কিল ম্যান পাওয়ার
যে ট্রান্সফরমেশন অফ স্কিল ম্যান পাওয়ার যে যেভাবে যাওয়া উচিত, বিশেষ করে মালয়েশিয়া বা অন্যান্য দেশে, যেহেতু আপনি এই মার্কেট নিয়ে কাজ করছেন, এই ট্রান্সফরমেশন আসলে অন্যান্য দেশে কি রকম, আর এ নিয়ে কি গভর্নমেন্টের কোনো রিসার্চ হচ্ছে? মানে আসলে আমরা তো শুধু শ্রম বাজার বলতে বুঝি আমাদের লেবার ক্লাস যাবে, তারা রেমিটেন্স পাঠাবে। স্কিল ম্যান পাওয়ার সেক্ষেত্রে আবার আমাদের যে শিক্ষা ক্ষেত্রে যে মানদণ্ড, অর্থাৎ আন্তর্জাতিক পর্যায়ে যে একজন স্কিল ম্যান পাওয়ার যে সেখানে কাজ করবে, সেই মার্কেটটা আমাদের জন্য কতটা ওপেন? জি, আপনি সঠিক বিষয়টা আসলে অ্যাড্রেস করেছেন। যারা বিদেশে যাচ্ছে বাংলাদেশ থেকে, রাষ্ট্রীয়ভাবে তাদের আসলে দক্ষতা, প্রশিক্ষণ কিংবা ওই দেশে তারা কি ধরনের লেবার চাচ্ছেন তার উপযোগী করে আমার ম্যান পাওয়ার তৈরি করা, তা কিন্তু আমরা করছি না। এবং অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তি নিজ উদ্যোগে যাচ্ছেন, দেখা যায় তার কোনো প্রশিক্ষণ তার নাই। যেমন ভাষা একটা গুরুত্বপূর্ণ বিষয়, প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ বিষয়, অনেকগুলো দিক কিন্তু সেখানে আছে। আসলে আমরা যেটা দেখি, মানে এটা অনেকটাই হলো ইয়ের মতো হয়ে গেছে, খুব স্বাভাবিক প্রক্রিয়া যাচ্ছেন, সরকারও কোনো উদ্যোগ নাই, গবেষণা নাই। যদি গবেষণা থাকতো তাহলে বাংলাদেশের শ্রমিকরা বিদেশে গিয়ে তারা এত হয়রানির শিকার হতো না। আবার দেখেন যে সেখানে যে আমাদের দূতাবাসগুলো আছে তারাও খুব বেশি উদ্যোগ সেখানে নিচ্ছে না। তা আমরা মনে করি এখন আপনার সৌদি আরব বলেন কিংবা মালয়েশিয়া বলেন, কাতার বলেন, যেখানে আমাদের ম্যান পাওয়ার বেশি যাচ্ছে, ওই দেশে তাদের কোন ধরনের জনশক্তির চাহিদা আছে, কোন ফিল্ডে সেখানে আমার শ্রমশক্তিকে বিনিয়োগ করার সুযোগ আছে, যদি সেটাকে গবেষণা করা হয়, যদি সে আলোকে আমাকে এখানে একটা প্রাথমিক ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তাহলে দেখবেন চাই কিন্তু গিয়েও সে ভালো করতে পারবে। অনেকে কাজ জানে না, তাকে লম্বা সময় কাজ শিখতে হয়। এই কাজ শিখতে গিয়ে অনেক শ্রমিক জোরে পড়ে যায় নানা কারণে সেখানে। কারণ যিনি বিদেশে যাচ্ছেন তার খরচটা অনেক বেশি। যদি অনেকেই হলো প্রপার চ্যানেলে যাচ্ছেন না, অনেকেই ঋণগ্রস্ত হয়ে যান। যখন তিনি 6 মাস সেখানে কোনো কাজ থাকে না, যখন তিনি তার দক্ষতা উন্নয়ন করতে সময় ব্যয় করে যান, এর মধ্যে তার পরিবার অনেক ঋণের মধ্যে পড়ে যায়। আমরা বহু পরিবারে এমন দেখেছি যে তার বিটে বাড়ি সব বিক্রি করে তিনি দেশের বাইরে যাচ্ছেন, আবার চলে আসছেন, ভালো করতে পারছেন না, কাজ জানেন না, তার দক্ষতা নাই, এবং বলা যায় তিনি একদম ফ্রেশ অবস্থা সেখানে যাচ্ছেন। তা আমরা মনে করি সরকারের যারা সেখানে কাজ করেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা যারা এনে কাজ করেন, বৈদেশিক কর্মসংস্থান, সবাইকে এটা উচিত যে দেশগুলোতে বাঙালি লেবার বেশি যাচ্ছে, সমস্যাটা কোথায়, কেন ভালো করতে পারছে না, এবং যাতে ওই দেশ মনে করে না বাংলাদেশ থেকে জনশক্তি লেবার নিলে তার দেশের কাজটা ভালো হবে। যদি সেরকম একটা পরিবেশ আপনি তৈরি করতে না পারেন, তাহলে আসলে বিদেশিদের দোষ দিয়েও খুব বেশি লাভ নেই। শ্রমবাজার এখন অনেকটাই হলো প্রতিযোগিতামূলক। জি, এটা ওপেন মার্কেট। চাচ্ছেন যে ভালো দেশটা পাওয়ার জন্য, কিন্তু আমাদের বাংলাদেশ আমরা দেখি না আসলে সরকারের উদ্যোগে যে নির্দিষ্ট কোনো পিপলকে ডেকে নিয়ে এসে তাকে ট্রেনিং দেওয়া 2 মাস 3 মাস 4 মাস, এটি আসলে আমরা খুব কম দেখি। যার জন্য আমাদের দেশের শ্রমিকরা অনেক টাকা খরচ করে দেশের বাইরে যাচ্ছেন, তিনি খুব স্বল্প বেতনে তিনি কিন্তু সেখানে কি উপার্জন করছেন, যেটা দিয়ে তা দেখা যায় দেশে তিনি টাকা পাঠাবেন, পরিবার তাও হচ্ছে না। সেখানে যদি স্কিল ম্যান পাওয়ার পাঠানো যায়, সেটা প্রযুক্তিগত হোক, সেটা ভাষাগত হোক, কিংবা যতটুকু পড়াশোনা জানলে পরে ভালো করা যাবে, তাহলে শ্রমবাজারটাও আমাদের অনেক টেকসই হবে এবং আমাদের দেশের শ্রমিকরা ভালো অবস্থানে সেখানে দেওয়ার সুযোগ পাবে। তো নিঃসন্দেহে আমাদের সরকারের দায়িত্ব আছে, আপনি যেটি বলেছেন, এটি গবেষণা হওয়া প্রয়োজন। এবং আরেকটা দেখলাম, দেখুন ওখানে যখন কোনো সমস্যায় শ্রমিকরা পড়ে, কোনো দূতাবাস আমরা আসলে আন্তরিক ভূমিকা পালন করতে দেখি না। যেই শ্রমিকেরা দেশে ফরেন রেমিটেন্স, যাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি, নিজ উদ্যোগে যাচ্ছেন, বেশি টাকা খরচ করে যাচ্ছেন, 6 মাস বেকার থাকছেন, কাজ পাচ্ছেন না, আবার তারা কোনো সমস্যা পড়লে যে প্রয়োজনীয় সাপোর্টটা দূতাবাস দেওয়ার কথা, সেটাও নানা সময় আমরা দেখি তারা আন্তরিক ভূমিকা সেখানে পালন করছে না। তাহলে আপনি কী করে একটা দেশের আপনি বলেন শ্রমশক্তি বিনিয়োগ করবেন, তাদের রেমিটেন্স আপনি আনবেন, এটি আসলে সম্ভব না। তো আমরা মনে করি এটি বাংলাদেশের আমাদের আসলে দেখুন, আমাদের সবচেয়ে অবহেলিত মন্ত্রণালয় তো শ্রম মন্ত্রণালয়। যদি আমি এই নিয়ে কাজ করি, বাংলাদেশের এবারে যত বাজেট হয়েছে 0.04% মাত্র এই মন্ত্রণালয়ে বরাদ্দ। এটা দিকে আপনি মন্ত্রণালয় পরিচালনা করবেন না শ্রমিকদেরকে আপনি ট্রেনিং দিবেন? এই যে দক্ষতা উন্নয়নের ট্রেনিং সরকার সাবসিডি দিতে হবে। যদি বাজেটে বরাদ্দই না থাকে, তো আপনি কি করে এরকম মানুষকে নিয়ে এসে কোথায় সে যাবে, সে ব্যবস্থা তো নাই। আমরা মনে করি এই দক্ষতা উন্নয়নের জন্য সরকারকেও তার বাজেটে বরাদ্দ রাখা প্রয়োজন, যাতে ওই অংশ দিয়েই
একটা বড় অংশ শ্রমিকদেরকে তাকে প্রয়োজনীয় প্রশিক্ষণ হোক, সেটা ড্রাইভিং হোক, প্রতিশ্রুতি, তো যদি পাঠানো যায় তাহলে আমাদের এই সেক্টর স্পেশালিস্ট আইডেন্টিফাই করতে হবে কোন সেখানে সেক্টরে যাবে আমাদের সেক্ষেত্রে। শ্রমবাজারটা অনেক সমৃদ্ধ হবে এবং বাংলাদেশ অনেক বেশি দীর্ঘমেয়াদী সুফল ভোগ করতে পারবে। আমি আশরাফুল হক ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে বিষয়টি আসলে আতিক ভাই বললেন যে আসলে আমরা প্রথমত সেক্টর আইডেন্টিফাই করতে পারছি না আর স্কিল ম্যান পাওয়ারকে ডিপ্লয় করতে পারছি না, অর্থাৎ ঘাটতি কিন্তু আমাদের ক্ষেত্রেই রয়ে গেছে। সরকার যতই শ্রমবাজার অমুক্তর জন্য কথা বলুক বা বিভিন্ন শ্রমবাজার উন্মুক্ত হোক, কিন্তু এই বিষয়টা যদি আমরা ঘাটতি থেকে যায় তাহলে কতদূর আগানো সম্ভব হবে? তাই সরকারের পদক্ষেপ কীরকম হওয়া উচিত? ওকে, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করার আছে, সেটা হচ্ছে যে বিএনপির নির্বাচনী ইস্তেহার থেকে বলেন নির্বাচনকালীন যে প্রচার প্রচারণা, পরবর্তীতে সরকার গঠনের এই আজকে পর্যন্ত আপনি দেখবেন যে সরকারের পক্ষ থেকে কিন্তু এই বারবারই প্রশিক্ষণের কথাটা আসছে। যে এমনও বলা হচ্ছে যে আমরা শিক্ষাক্ষেত্রে বিদেশি ভাষা শেখা, যে কোনো একটা বিদেশি ভাষা, সেটা অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক করা একটা আলাপ আসছে। তার মানে কি সরকার এই ব্যাপারটা নিয়ে খুব সিরিয়াস। এবং হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, আমাদের শ্রমিকরা যখন বাইরে যাচ্ছে দেখা যাচ্ছে তাকে অড জব করতে হচ্ছে, যেহেতু সে খুব বেশি স্কিলড না, তার ওরকম ট্রেনিং নাই। যে জায়গায় বাইরের দেশ, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে হোক, পাকিস্তান থেকে হোক বা আশেপাশে রাষ্ট্রগুলোতে যারা শ্রমিক হিসেবে যাচ্ছে তারা খুবই ওয়েল ট্রেনিং প্রাপ্ত, যার কারণে তাদের স্যালারিটাও অনেক বেশি, আমাদের শ্রমিকদের স্যালারিটা অনেক কম। তো সরকার এই জায়গাটা খুব ভালোভাবেই আইডেন্টিফাই করেছে অলরেডি। এবং হচ্ছে যে ট্রেনিং এর বিষয়টা যেটা আসছে, যে সারা দেশে আমাদের যে যুব প্রশিক্ষণ ট্রেনিং সেন্টারগুলো আছে, যেটা ভাই বললেন যে শ্রম অধিদপ্তরের বাজেটের কথা আসলেন, সেটা শিক্ষা বা অন্যান্য জায়গা, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যে ট্রেনিং সেন্টারগুলো, সেগুলো কাজ করতে পারে। পাশাপাশি আমাদের যে এনজিওগুলো আছে সেগুলোকেও সরকার এনগেজ করছে। আপনি একটা জিনিস খেয়াল করেছেন কিনা যে শুধুমাত্র যে শ্রমিক যাচ্ছে তা না, অনেকে আছে যারা পড়াশোনা করতে যাচ্ছে। হ্যাঁ, এবং এইখানে সরকার বলছে যে 10 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু সরকারের যে জায়গা থেকে সাপোর্ট দেওয়া, সেইটা সরকার করতে চায়। এবং সংখ্যাটা খুব কম। হ্যাঁ, 10 লক্ষ টাকা পর্যন্ত যেটা মানে আপনাকে দেখাইতে হয়, হ্যাঁ, সেই টাকাটা সরকার হেল্প করবে। যার কারণে অনেক বেশি শিক্ষিত তরুণরা হ্যাঁ বাইরে যাওয়ার ব্যাপারে আগ্রহী হবে। পাশাপাশি যে ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা আসছে, ট্রেনিং এর যে বিষয়গুলো আসছে সেইটা, এবং এই যে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক, যখন দেশগুলা দেখে যে একটা স্টেবল গভর্নমেন্ট আছে, একটা ইলেক্টেড গভর্নমেন্ট আছে, একটা স্টেবল বাংলাদেশ আছে, তো সেই দেশ থেকে তারা খুব স্বাভাবিকভাবেই বেশি সংখ্যক শ্রমিক নিতে আগ্রহী হবে। যেমন ধরেন এই যে মালয়েশিয়াতে এই সফর, এই দুই রাষ্ট্রপ্রধানের সাথে যখন একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়, স্বাভাবিকভাবেই এইটার ইম্প্যাক্টটা কিন্তু আমাদের শ্রমশক্তিতে পড়বে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এমনিতেই আমাদের তরুণদের মধ্যে কিন্তু বাহিরে যাওয়া এবং হচ্ছে পড়াশোনার উচ্চতর ডিগ্রি নেওয়া, এই প্রবণতাটাও কিন্তু আমরা খুব অনেক দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো সরকার আবার এই জায়গাটাতে হেল্পও করতে চায় যে না, মানে যত সংখ্যক যাওয়া যায় যাক, এবং সেখান থেকে আমাদের জন্য ফরেন কারেন্সি হইতে পারে সেটা, পাশাপাশি আমাদের ওখান থেকে উচ্চশিক্ষিত হয়ে বাংলাদেশে এসে সেই জ্ঞানটা, সেই অর্জিত জ্ঞানটা, সেটা আবার বাংলাদেশে এসে বাংলাদেশের উন্নতিতে এই অংশটা কাজ করতে পারে। সো আমি মনে করি যে সরকার ঠিক পথেই আগাচ্ছে। এবং এখন দেখা যাক যে মাত্রই তো শুরু হলো, 3-4 মাস সময়, এখন আস্তে আস্তে যখন এই যেমন মালয়েশিয়া গেল, মালয়েশিয়া কিন্তু আমাদের দুয়ারটা অনেকটা উন্মুক্ত হয়ে আসছে, যেখানে অনেক বড় সংখ্যক একটা শ্রমিক শ্রেণী আছে যারা হচ্ছে নিবন্ধিত না, কিন্তু অলরেডি তারা ওখানে কাজ করতেছেন, যার কারণে তাদের হয়তোবা কিছুটা লুকিয়ে, কিছুটা মানে ইয়া করে কাজ করা লাগতেছে। তখন যখন সরকারের জায়গা থেকে যে তাদেরকে এনলিস্টেড করা হবে, তখন তাদের আবার স্যালারি এবং অন্যান্য বিষয়গুলো কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, এবং আপনার দেখবেন যে আমাদের মিডল ইস্টের সাথে আমাদের যে সম্পর্ক, সেটাও যদি আমরা খেয়াল করি যে আস্তে আস্তে ওই সব জায়গাতেও আমরা হাত দিব। এবং সেখানে আমি মনে করি যে সেখানে যে শ্রমিকরা আছেন, ভাই যেটা বললেন যে অনেক ক্ষেত্রে সৌদিতে আমরা এটা দেখি যে শ্রমিকদের উপরে মাঝে মাঝেই আমরা এই ধরনের ঘটনা শুনি, বিশেষ করে নারী শ্রমিকরা যাচ্ছেন হাউস হোল্ড ওয়ার্কার হিসাবে, তারা কিন্তু সেখানে বেশ নির্যাতনের শিকার হন আমাদের নারী শ্রমিকরা। এবং অবৈধ পথে আপনার ইতালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গেম মারা বলে, আমিও শ্রমিকদের নিয়ে, প্রবাসীদের নিয়ে কাজ করেছি একটা এনজিওতে দীর্ঘ সময়। সেখান থেকে আমি দেখেছি যে একটা বড় অংশ যে দালাল চক্রের ফাঁদে পড়ে
একদম ভিটে মাটি সহ সব বিক্রি করে তারা গেম দেওয়ার কথা বলে যে সমুদ্র পথে ইতালিতে যাবে, সেখান থেকে ইউরোপের অন্যান্য কান্ট্রিগুলোতে ঢুকবে। তো এই জায়গাগুলো কিন্তু সরকার আইডেন্টিফাই করছে যে কোন কোন জায়গা থেকে হচ্ছে কারা কারা দালাল চক্রের হাতে। আপনি দেখবেন সিলেট অঞ্চলের একটা বড় অংশ কিন্তু প্রবাসী, বাইরে থাকে সিলেটের। সেখানে আমাদের মন্ত্রী আছেন, তারা বিভিন্ন প্রোগ্রামে গিয়ে বলছেন যে না, আপনারা এইভাবে যাবেন না, ট্রেনিং নিয়ে সরকারের থ্রুতে একদম ভ্যালিড ওয়েতে আপনারা যান। তো পাশাপাশি আমাদের অন্যান্য যে জায়গাগুলোতে প্রবাসী বেশি, যেমন ধরেন কুমিল্লাতে আছে, চট্টগ্রামে আছে, সেখানেও একদম রুট লেভেল পর্যন্ত প্রচার প্রসার এবং হচ্ছে যে সচেতনতা বৃদ্ধি, এই কাজগুলো চলছে। আর যদি আমরা পুরো ন্যাশনালি আমরা যদি ট্রেনিং এবং হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামগুলো এগুলো যখন শুরু হয়ে যাবে, তখন আমরা বড় আকারে মানে ইমপ্যাক্টটা দেখতে সুফলটা পাবো। পেতে শুরু করব। একটি ভিন্ন বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। আজ বিরোধী দল নেতা বলেছেন যে ফ্যাসিবাদের পথে সরকার। আর অর্থাৎ আজকে আমরা জানি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭ বছর পূর্তি ছিল আজকে। সেখানে একটি 11 দলীয় ঐক্য জোটের একটা সমাবেশ হয়েছে, সেখানে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে এবং 32 নম্বর একটি ঘটনাও ঘটেছে। যেহেতু আমরা ফ্যাসিবাদের বিরোধী কথা বলছি, আতিকুর রহমান ভাই, আবার সাংবাদিক সংবাদ সংগ্রহের ক্ষেত্রে হেনস্থারও শিকার হচ্ছে, তো বিষয়টি কিভাবে দেখছি আমরা? একই রকম ঘটনা কি ঘটছে যেটা ফ্যাসিবাদের সময় হয়েছে? দেখুন, এই ঘটনাটা ইতিমধ্যে জামাত ইসলামী তার অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছে এবং ঘটনাকে অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত এবং দুঃখ প্রকাশ করা হয়েছে। কারণ এটি আসলে অনেকটাই অনিচ্ছাকৃত ঘটনায় বলবো, এটি কোনোভাবে সাংবাদিকের তার কর্মের উপরে সেখানে বাধা দেওয়া উদ্দেশ্য নয়। জানেন সেখানে একটা মিছিল হয়েছিল, নানান শ্রেণীর মানুষ সেখানে মিছিলে সম্পৃক্ত হয়েছে, হতে পারে উৎসাহী কিছু ব্যক্তি তারা এই কাজটা করেছে। এই কাজটাকে জামাত ইসলামী সমর্থন করার কোনো সুযোগ নাই এবং এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করেছি। ইতিমধ্যে জামাত ইসলামী এটা কমিটি করেছে 3 সদস্য বিশিষ্ট। আগামীকালই আজকেই তারা সে প্রতিবেদন দেওয়ার কথা, কেন এই কাজটা শেখানো হয়েছে। তা আমরা মনে করি এটি জামাত ইসলামের ইতিহাসে খুব কম ঘটনায় ঘটে। এটিকে আমরা করেছি কিংবা সাংবাদিকতা কণ্ঠরোধ করা, এই নীতিতে কখনো আমরা বিশ্বাস করি না। কোনো একটা ঘটনা ঘটেছে, কেন ঘটেছে সেটাকে আমরা আইডেন্টিফাই করে নিঃসন্দেহে সাংগঠনিক ব্যবস্থা সেখানে আমরা গ্রহণ করব। এটা কোনোভাবেই জামাত ইসলামী এই কাজগুলো করে এটা সুযোগ নেই। পর আমরা দেখি আমাদের যারা এখন আমাদের বলছেন, আমি বলি যে কোনো দলের হোক, বিএনপি হোক কিংবা জামাত ইসলামী হোক, সাংবাদিকদের কাজের ব্যাপারে বাধা সৃষ্টি করা কোনোভাবেই কারোর জন্য সমীচীন। আজকের ঘটনাটাও এটা আমার মনে করি কোনোভাবেই ভালো কোনো দৃষ্টান্ত স্থাপন করেনি। যে বিষয়টি এসছে, আমরা কিছুদিন ধরেই সরকারও বিভিন্ন অ্যাটেম্প নিয়েছে যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তাদের ৭৭ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে, তারা বিভিন্ন সমাবেশ করতে পারে, সে ধরনের স্টেটমেন্ট এসে সরকার তার বিষয়ে বিভিন্ন স্টেপ নিয়েছিল এবং আমরা সেটা দেখেছি। কিন্তু আজকে 11 দলীয় ঐক্য যে সমাবেশটা করলো সেটা ফ্যাসিবাদ মুক্ত। অর্থাৎ আজকের দিনটা কেন বেছে নিতে হলো? মানে আওয়ামী লীগের ৭৭ বছর পূর্তি এবং আজকে ফ্যাসিবাদ মুক্ত সমাবেশ, মানে এটা কি তাদেরকে অ্যাড্রেস করা হচ্ছে না প্রপারলি যে আজকের দিনই এই ফ্যাসিবাদ মুক্ত সমাবেশ করতে হবে যেদিন তারা স্টেটমেন্ট দিচ্ছে? দেখুন, আমাদের কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ নিয়ে যে আলোচনাটি আমরা এখন মানে সবাই মিলে করার চেষ্টা করে যাচ্ছেন, এটা এক ধরনের আওয়ামী লীগের সফলতা যে তারা দুই একটা সেটাই বলছি যে আজকের দিনেই কেন ফ্যাসিবাদ মুক্ত আন্দোলনটা করতে হবে তারা সেখানে আসলে এটা মূলত কিছু ইতিমধ্যে আপনি জেনেছেন, শেখ হাসিনার সঙ্গে কিছু কথাবার্তা বলেছেন, বিগত সপ্তাহখানেক ধরে তারা নানা জায়গায় তারা কিছু মিছিল করছেন, কিছু হুমকি তারা দিচ্ছেন, তারা পুলিশের উপরে অ্যাটাক করার জন্য উদ্যোগ নিয়েছেন। নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো যেভাবে করে এটাকে মূলত আসলে সরকারের জায়গা থেকে ফোকাসিং করা হয়েছে বেশি, কারণ সরকার সেনাবাহিনী দেওয়ার পরে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এই কাজটা সরকারের প্রয়োজন ছিল না আসলে। সেনাবাহিনী দেওয়ার কারণে আওয়ামী লীগ আসবে, মিছিল করবে, একটা জনমনে আতঙ্ক, সে আতঙ্কের জায়গা থেকে আমরা মনে করছি আমাদের মাঠে থাকা প্রয়োজন। সকালবেলা জামাত বহু জায়গায় মিছিল করেছে ঢাকার বাহিরে এবং বাংলাদেশে, যাতে ফ্যাসিবাদের উত্থান ঘটার কোনো সুযোগ না পায়, যাতে করে আমরা এই ফ্যাসিবাদকে তার যে অপকর্ম তাদের সেগুলোর শাস্তি দ্রুত সময় হয়। তার জন্য আজকে যদি এই দিনে তাদের টার্গেট, তাদের প্রতিষ্ঠা বার্ষিকী, সেই দিনটাকে আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে প্রতিবাদ যদি আমাদের হয়, যে জনগণের আমরা কথা বলতে পারি যে না, বাংলাদেশে এখনও এই অবস্থা আসেনি যে ফ্যাসিবাদী সেই শক্তিকে মানুষ সাদরে
গ্রহণ করে নেবে। দেখুন আমরা বলি যেটা অনেকে এখন বলেন যে বাংলাদেশ সবাই গণতান্ত্রিক অধিকার দেওয়া দরকার, অনেকে বলেন আলাপ এখন, কিন্তু আমরা তো বলি আসলে বাংলাদেশে আওয়ামী লীগের অবদান 71 আমরা অস্বীকার করছি না, কিন্তু তারপরে যে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যখনই আওয়ামী লীগ গিয়েছে তখনই আওয়ামী লীগ উল্টো পথে হেঁটেছে। একদম শুরুর দিকে বাকশাল, দেখুন বাংলাদেশ স্বাধীন হলো সবাই মিলে দল করবে, সেটাকে বাকশাল হয়েছে এবং তার করুণ পরিণতি হয়েছে। আবার তারা অনেক ক্ষমা ভিক্ষা টিকে এসে ক্ষমতা আসলেন, আবার এসে এখন দীর্ঘ 15 বছর তারা ফ্যাসিজম প্রতিষ্ঠা করেছেন। তার মানে আওয়ামী লীগের সাথে গণতন্ত্র আসলে যায় না। আওয়ামী লীগ গণতন্ত্রহীন এক দল, একচেটিয়াভাবে তারা দেশ শাসনের তারা দুইবার তারা দেখিয়েছেন। বিশেষ করে যেই সরকারের পতন হয়েছে ভয়াবহভাবে, অনেকে বলে যে ইলেকশানে যদি মানে আওয়ামী লীগ আসতো তারা ভালো করতো, এটা অনেকে বলেন, এটা অ্যাজামশনটা আসলে ভুল। কারণ আওয়ামী লীগ যখন ক্ষমতা তখনই তো মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, ঠিক না? মানুষ তারা ভোটার বিহীন ইলেকশন তারা সেখানে করতে হবে। তার মানে বাংলাদেশের মানুষ দ্বারা 24-এর 5ই আগস্টে তো আনুষ্ঠানিকভাবে তারা পতন, কিন্তু তার আগেই মানুষের মনের দিক থেকে তাদের পতন বিভাগে ঘটে গিয়েছে। তো যে শক্তি মাত্র 35 দিনে তারা 1400 মানুষকে হত্যা করলো, যাদের 15 বছরে হাজার হাজার মানুষ যেখানে গুম খুনের শিকার হয়েছে, সেই শক্তি এত তাড়াতাড়ি বাংলাদেশের রাজনীতিতে আসবে এটা মনে করার কোনো সুযোগ নেই। আমরা যেটা প্রতিবাদটা করেছি, দেখুন এখন সরকারের দায়িত্বটা কি? আমরা কিন্তু বিগত 4 মাসে বিএনপি যে অভ্যুত্থান পরবর্তী একটা সরকার, দেখুন এখন তো নানা কারণে তো আওয়ামী লীগ ক্ষমা থাকার কথা, যদি আমরা ধরে নিই অভ্যুত্থান না হতো, তো যে অভ্যুত্থান, যে পরিবর্তন, যে বিপ্লবের উপরে ভিত্তি করে আমরা নতুন সরকার গঠন হলো, সেই শক্তির ব্যাপারে কিন্তু আমরা যে সরকারের দৃঢ়তা দেখতে চেয়েছিলাম, সেই দৃঢ়তা কিন্তু আমরা লক্ষ্য করছি না। বিশেষ করে বিচারের বিষয়টা দেখুন, ট্রাইব্যুনাল যেভাবে সক্রিয় ছিল মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় খুব, এবং তাদের প্রসিকিউশন টিমটাও খুব স্ট্রং ছিল। আমি দেখুন তো সরকার প্রথম এসে যে জায়গায় পরিবর্তন করেছে সেটা হচ্ছে চিফ প্রসিকিউটর পরিবর্তন করলেন, দলীয় লোক বসালেন, উনি উনি অনেকটা ভিতর সন্তুষ্ট অবস্থা আছেন, আদৌ তিনি অগ্রসর হবেন কি হবেন না। তো যার মধ্যে জনগণের হয়ে এই বিচারটাকে তড়িৎ করার জন্য যদি চিফ প্রসিকিউটরই আগ্রহী না হন, আমরা কিন্তু দেখি না আসলে কোনো ব্রিফিং পাওয়া যায় যে আজকে এই মামলার পর্যায়ে আছে নাই, কিন্তু তার মানে ডিমে তালে অনেকটা দীর্ঘ সূত্রিতা করে এই তারা কিন্তু উৎসাহ দিচ্ছে ফ্যাসিবাদকে। আমরা দেখলাম বিএনপি ক্ষমতা আসার পরেই আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়ে গেছে নানা জায়গায়, অনেকে জামিনে মুক্তি পাচ্ছেন, বহু জায়গায় আমরা জানছি সবাই এখন সারেন্ডার করতেছেন। তো এই যে একটা সুযোগটা সরকারের পক্ষ থেকে দেওয়া একটা নিষিদ্ধ দলকে, এবং সরকারের নানাবিধ কর্মকাণ্ডে মনে হয়েছে কিছুটা তারা নমনীয়তা মনোভাব দেখাচ্ছেন আওয়ামী লীগের প্রতি, যার জন্য আওয়ামী লীগ সুযোগটা গ্রহণ করার চেষ্টা করছে। কিন্তু এটি কোনোভাবে সরকার সমীচীন নয়, কারণ যদি তারা একবার আবার ঘুরে দাঁড়াতে পারে ফ্যাসিবাদী গোষ্ঠী বা রাজনীতিতে, এরা কিন্তু সবাইকে কামড় দেবে, এবং যারা রাষ্ট্র ক্ষমতা থাকেন তারাই সবার আগে কিন্তু কী হবেন, সেটা মুখোমুখি হবেন। সুতরাং এই জন্য আমরা মাঠে নেমেছি, কিন্তু আমরা সরকারকে দেখিনি কিন্তু কোথাও। সরকার সেনাবাহিনী নামিয়ে দিয়েছেন, কিন্তু তাদেরও যে রাজপথে থাকার কথা এই শক্তির উত্থান ঠেকানোর জন্য। রাজপথে কি দেখা যায় না? আপনারা যদি রাজপথে নামেন তাহলে তো আমাদের দেখার কথা। কিন্তু সারা দেশে কিন্তু আমাদের নেতা কর্মীরা প্রত্যেকটা জায়গায় আমরা অস্বীকার করছি না, আপনারা নামলে তো আমাদের সাথে দেখা হওয়ার কথা। বিরোধী দল যে একদম ঘোষণা দিয়ে তাদের সব শীর্ষ নেতারা যে এক মঞ্চে এসে হুঙ্কার দিয়েছেন, যে হুঙ্কারটা জনগণ আশা করেছিল, সেই আশাটা সরকারি দল হয়তো করেছেন, কিন্তু জনগণের হয়ে আরও যে মানে প্রত্যক্ষভাবে দৃঢ় অবস্থান ব্যক্ত করার সে বিষয়টা এখন অনেক মতবাদী আছে। যদি সরকারি দল, বিরোধী দল, রাষ্ট্রীয় বাহিনী সবাই একত্রে একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ইনস্ট্রাকশন পেয়ে তারা নেমে যায়, তাহলে কি আদতে সরকারের অবস্থান বা বিরোধী অবস্থান কিরকম হচ্ছে সেই প্রশ্ন থেকে যাচ্ছে। আমি আসবো আপনার আপনাকে যে আমরা ঐক্যবদ্ধ আছি, সুতরাং তোমার সুযোগ পাওয়া মেসেজ দেওয়া। জি, আসলে যে বিষয়টা যে ফ্যাসিবাদকে উস্কে দেয়া, সরকার কিছুটা ঢিমে তালে বিচার কাজ চালাচ্ছে এবং সরকারের কার্যকলাপে মনে হচ্ছে হয়তো নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আবারও পুনর্বাসনের সুযোগটা সরকার খুব আস্তে ধীরে এগিয়ে নিচ্ছে। এবং আজকে বিরোধী দল নেতা বলেছেন দেশকে দুর্নীতি এবং ফ্যাসিবাদের ভাইরাস মুক্ত করতে আরেকটি বিপ্লব অনিবার্য। নতুন সরকারের প্রায় 100-150 দিনের মতো যাচ্ছে, এখনই আরেকটি বিপ্লবের কথা শুনতে পাচ্ছি।
সামগ্রিক বিষয়টি কিভাবে দেখছেন সরকারি দলের সদস্য সামগ্রিক হিসেবে? বিষয়টা যেটা বলছিলেন যে মানে খুব অদ্ভুতভাবে খুব রেগুলার বেসিসে আমরা দেখি যে আরেকটা বিপ্লব আবার জুলাই হবে, সবাই প্রস্তুত থাকেন, চলেন রাজুতে আসেন, কি যেন একটা মানে অবস্থা আর কি। সবসময় যেন এই যে আরেকটা বিপ্লব, ভাই আরেকটা বিপ্লব। এখানে সরকার তো মানে মানুষ তো জনগণ তো ভোট দিয়ে আপনার সরকারটা গঠন করলো, ওনাদেরও অনেকে এমপি হলো, নতুন দলেরও অনেকে এমপি হলো, তাহলে সরকারটা গঠন করা হয়েছে 5 বছরের জন্য। আপনি এখনই আবার আরেকটা বিপ্লব মানে হোয়াট ডাজ ইট মিন অ্যাকচুয়ালি? আর ভাই যেটা বললেন যে ঢিমে তালে বা দৃঢ়তার যে জায়গাটা, আপনি দেখবেন যে সালাউদ্দিন আহমেদ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রতিনিয়ত ওনাকে যে বাজেভাবে ট্র্যাকিং করা হয়, ফ্রেমিং করা হয়, শিলং থেকে নেমে আসা, হ্যাঁ ভারতের দালালি করছে বা আওয়ামী লীগের বিষয়ে কত কিছু। অথচ উনি দেখেন যে আপনি প্রেস ব্রিফিং বলেন বা সব জায়গায় বলতেছে যে আপনি আওয়ামী লীগ বলতেছেন কেন, আপনি বলেন যে নিষিদ্ধ ঘোষিত দল। স্বরাষ্ট্রমন্ত্রী নিজে এটা বলছেন। এবং সারা দেশে আজকে যে পরিমাণ সিকিউরিটি এনশিওর করা হয়েছে দলীয় জায়গা থেকে, আমি আমার এলাকায় দেখলাম বা ঢাকার আশেপাশে আমাদের ছাত্র দলের ছেলেরা বলেন, যুবদল এবং অন্যান্য অঙ্গ সংগঠন, আমি সব জায়গায় দেখলাম যে তারা মাঠে টহল দিচ্ছে। ভাই যদি বলতেছেন ভাইরাও মাঠে ছিলেন, তাহলে তো দেখা হওয়ার কথা, সব জায়গায় ছিল কিন্তু। আর এর আগে আমি সাবেক সাংবাদিক হিসেবে ধানমন্ডিতে যে সাংবাদিকদের উপর হামলা হলো সেটার নিন্দা জানালাম এখানে, যদিও ভাই বললেন যে তাদের অফিসিয়ালি একটা বিবৃতি দিয়েছেন, কিন্তু এই ধরনের জায়গাগুলো রিস্কি। আপনি যখন একসাথে 20, 40, 50 জন একজনকে আক্রমণ করে, সেখানে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। মব তৈরি করা, যেটা আমরা প্রথম আলো ডেইলি স্টারে দেখলাম, তো এইগুলো খুবই ইনসিকিউরিটি তৈরি করে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও। এবং 1-2 জন না, কিন্তু প্রায় 15-20 জন সাংবাদিক কম বেশি তারা হামলার শিকার হলেন আমাদের জামাতের ভাইদের কাছ থেকে। তা আপনারা যদি ফেসিবাদ মুক্ত বাংলাদেশ করার জন্য, আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য নামতে গিয়ে সাংবাদিকদেরই মেরে দেন, সেটা কিন্তু আসলে হিতে বিপরীত হয় আর কি। ওইদিকে আমরা একটু খেয়াল রাখবো। আরেকটা যেটা বললেন যে বিচার প্রক্রিয়া কিন্তু ঠিকঠাক মতোই চলছে। হ্যাঁ, আপনি দেখেন যে ইভেন এখনো রেগুলার বেসিসে অ্যারেস্ট গুলো চলতেছে। কোথাও একটা মিছিল হলো, কোনো একটা অঘটন ঘটলো, খুব দ্রুত সময়ে কিন্তু গ্রেফতার করা হচ্ছে এবং হচ্ছে যে আইনের গতিতেই চলবে। এখন বিচার প্রক্রিয়ায় তো হস্তক্ষেপ করারও সুযোগ নাই। আপনি যদি বিচারকদেরকে বলে দেন যে একে অমুক সময় জামিন দিবেন, ওকে অমুক সময় জামিন দিবেন না, বা এটা তো আমরা হস্তক্ষেপ করতে পারি না, বিচার প্রক্রিয়ার মতোই চলবে। সেখানে যদি কারো জামিন পাওয়ার সুযোগ থাকে, সে জামিন পাবে। আর যদি মনে হয় যে না, সে সুযোগ পাবে না, এমনও হয়েছে জামিন পাইছে, জেল গেট থেকে আবার অ্যারেস্ট করা হচ্ছে অন্য একটা মামলাতে হচ্ছে। কিন্তু আবার কিছু ক্ষেত্রে যদি আপনার দেখেন যে বিভিন্ন কারণে, সেটা শারীরিক অসুস্থতা হতে পারে, সেটা মামলার দুর্বলতা হতে পারে। আপনি দেখবেন যে জুলাইয়ের পরে যে মামলাগুলো হয়েছে, একুরেটলি যে মামলাটা করা এবং ন্যায্য বিচারের যে বিষয়টা, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হয়ে আমরা দেখেছি। র্যান্ডম ভাবে অনেকগুলো অগোছালো মামলা হয়েছে, সেই জায়গায় আইনের ফাঁক ফোকরে অনেকে হয়তো। কিন্তু এর মানে এই না যে সরকারের দৃঢ়তার কোনো ঘাটতি আছে আর কি। আর যেটা বলছিলেন যে নতুন করে আমরা সরকার কি দিচ্ছে কিনা, সরকার কিন্তু এই জায়গায় জিরো টলারেন্স, একদম জিরো টলারেন্স। যে কোনো রকম ফেসিবাদী শক্তি বলেন, উগ্রবাদী শক্তি বলেন, বা কেউ যদি দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটা যে কোনো জায়গা থেকে, সেটা সরকার কঠোরভাবে করবে। আর বিরোধী দলের জায়গাটা যেটা হয়েছে যে আপনি দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ওনারা সভা সমাবেশ করছে, সেখানে প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে সমালোচনা করবে। অবশ্যই বিরোধী দলের কাজ সমালোচনা করা, কিন্তু যে আরেকটা বিপ্লব করা, আবার মাঠে নামো, প্রস্তুত থাকেন, আপনারা প্রস্তুত হন, এই ধরনের বক্তব্য, এগুলো কিন্তু মানুষের মনে একটা দ্বিধা তৈরি করে। যেখানে সরকার, আমরা পুরাটা সময় যে আলোচনা করলাম, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্ক উন্নয়ন, দেশের মধ্যে আমাদের, আপনি দেখবেন যে খেলাধুলার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে কেন? আমাদের নতুন জেনারেশনকে আমরা নতুন করে তৈরি করতে চাই। যারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন জায়গায় দেখবেন যে গালাগালি, নোংরামি, এগুলো চলতেছে, বিভক্তি চলতেছে, সেখানে আমাদের তরুণ সমাজকে আবার নতুন করে তৈরি করা, কালচারালি তৈরি করা। বিষয়টা অবশ্য যেটি বলেন, নতুন যারা নতুন ভাবে রাজনীতিতে আসছে, রাজনীতির সহনশীলতার যে ঘাটতি, এটা আমরা কিন্তু গত 1.5 বছরে খুব ভালোভাবে দেখেছি। নতুনরা যারা রাজনীতিতে আসছেন, এই বিষয়টা প্রপারলি অ্যাড্রেস করা দরকার। সেটা কিন্তু সবগুলো কানেক্টেড। আপনি দেখবেন যে আমাদের সরকারের যে জায়গা থেকে একদম স্কুল কলেজে যে খেলাধুলার অ্যাক্টিভিটিটা বাড়ায় দেওয়া হলো, কালচারাল অ্যাক্টিভিটিটা বাড়ায় দেওয়া হলো, এইগুলা কিন্তু মনস্তাত্ত্বিকভাবে বাচ্চাগুলোকে, আমাদের তরুণ সমাজকে নতুন করে তৈরি করতেছে। হ্যাঁ, সরকার দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে একটা চেষ্টা, তো
তো সেই জায়গাতে যদি আমরা বিরোধী দলের জায়গায় বিরোধিতা করব, ঠিক আছে, কিন্তু আপনার তো বৃহত্তর স্বার্থে, রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে স্টেবল গভর্নমেন্টটা খুব জরুরি। আপনি যদি এখনই বলেন যে আবার জুলাই হবে, আবার বিপ্লব চলেন, এগুলাতে হয় যেটা যে দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার পরিবর্তে দেশটা আরো পিছিয়ে যায়। তো আমরা আশা করবো যে বিরোধী দল এই জায়গাগুলা ওনারা বুঝবেন এবং লজিক্যালি তারা বিরোধিতা করবেন এবং প্রতি মাসে মাসে বিপ্লব এবং আন্দোলনের ডাক তারা দিবেন না। দেখুন, আমি যদি বলি, অনেক কথাই বলেছেন, বিরোধী দলের আন্দোলনটা শতভাগ লজিক্যাল। দেখুন, আপনি সংকটটা তৈরি করেছে কারা বলুন তো? আমরা তো মনে করি সংকটটা কিন্তু সরকার তৈরি করেছে। এটা খুবই বাস্তব, মানে আমরা বুঝি না আসলে যেই বিষয়কে নিয়ে সরকারি দলও বক্তব্য মাঠে দিয়েছেন, যদি তারা সেখান থেকে একদম তারা পুরোটাই সরে আসেন, তো বিরোধী দলকে সরকারকে তাকায় তাকায় দেখবে। ধরুন সরকার তারা 50% ভোট পেয়ে ক্ষমতা আসছে, দেখেন কত মানে জিনিসটা খুব সেটেল একটা ইস্যু। একই দিনে আপনি ইলেকশন করলেন, করে আপনি ক্ষমতা আসলেন, একই দিনে ব্যালটকে আপনি গণভোটকে আপনি মানছেন না। আপনি বলেন কি আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। দেখুন সংকটটা কোথায়, যদি সংস্কার প্রক্রিয়াটা শুরু হতো, যদি সরকারি দলের এমপিরা সংস্কার পরিষদের শপথ নিত, এখন বিরোধী দলের ঘুরে ঘুরে জনগণকে ঐক্যবদ্ধ করার প্রয়োজন ছিল না। অনিবার্য বিপ্লবের হুঙ্কারও দেওয়ার পরিবেশ ডাক্তার শফিকুর রহমান পেতেন না, সরকার তৈরি করে দিয়েছে। আমরা মনে করি যদি 50% মানুষ যদি বিএনপিকে চেয়ে থাকে, 70% মানুষ কিন্তু গণভোটে ভোট দিয়েছে। তো সেই 70% মানুষের কণ্ঠস্বর কি আমরা হব না? তারা কি কোনো গার্ডিয়ান পাবে না? তাহলে আমরা তো ভূমিকাটা সেখানে কি? আমরা মনে করি এখন পর্যন্ত বিগত 4 মাসে রাজনৈতিক ময়দানে যে বলটা সরকার ঠেলে দিয়েছে আমাদের কাছে, খুব ভালো আমরা খেলছি। অনেকটা ধরেন যে এখন তো বিশ্বকাপ ফুটবল চলতেছে, যেই দলের অবস্থা ভালো ধরেন, বিরোধী দলের অবস্থান সেই জায়গাতে, এবং সরকার যদি রাজনৈতিকভাবে আপনার সরকারকে চাপে রাখতে পেরেছেন, আপনারা আপনাদের এইভাবে আপনাদের সফলতা খোঁজার চেষ্টা করছেন। দেখবেন সরকার আরো জনবিচ্ছিন্ন মানুষ কিন্তু সংস্কার, যেমন আমরা বলছি কেনাডা মানুষ তো ভালো আছে, বাজেটের পরে কিন্তু মানুষ ভালো আছে। আপনার 100 দিনে 605টা খুন হয়েছে, রেফের ঘটনা ঘটতেছে অপতিনিয়ত। কি বলুন, কে ভালো আছে বলুন? এগুলা কিন্তু আগের ডাটা আপনি দিচ্ছেন, সরকার এই সরকারের আমলের ডাটা না। কিছুদিন আগে টিএবি দিছে না, টিএবি রিসেন্ট ইনফরমেশন, এটা অন্তর্বর্তী সরকারের সময় থেকে ওরা হিসাবটা করছে। এই সরকারের এবং ওই খুনগুলা আপনি যে খুনগুলোর কথা বলছেন, সরকার এমন ভাবে প্রেজেন্ট করা হয় যেন বিএনপি খুনগুলো করেছে। এখানে গত 1.5 বছরে বিএনপি প্রতি 3 দিনে একটা করে খুন হয়েছে, নিজেরা কিন্তু, এবং 152টা লাশ নিজেরা ফেলেছে। কিন্তু ডাটা আছে, এটি বিভিন্ন গবেষণা আমরা সেখানে পেয়েছি। কিন্তু সরকার বলুন কেন? আপনি যদি প্রশ্ন করেন এখন যে আপনারা তো গণভোটে ভোট মতামত দিয়েছেন, সব করেছেন, তো কেন আপনি একই সাথে গেলেন, একটাকে কেন মানলেন না আপনি? সংকট যেখানে সরকার তৈরি করে, আমার দায়িত্ব সেটাই। সরকার অবশ্য বলছে সংস্কার প্রক্রিয়াগুলো সময় সাপেক্ষ, তারা ব্যাপক মানুষের দল নামছে, সুতরাং সেই জায়গাতে আমরা যেটা উপযুক্ত সময় সেটা সংস্কার সম্পন্ন করবে। আমি বলেছি আমার আজকে ঘটনা, ধানমন্ডি ঘটনা খুব অনাকাঙ্ক্ষিত। এই যে আমার কাছে হিউজ ইনফরমেশন, রাজশাহীতে সাংবাদিককে বিএনপি নেতা কর্মীদের মারধর হুমকি, যুগান্তর রিপোর্ট। এখানে এটা আপনারা কেন করেন না? আপনারা যেটা করে, কোন একটা ঘটনা ঘটলেই ওটার এগেইনস্টে বিএনপি সরকার কোথায় কোথায় কি হয়েছে সাংবাদিকদের ব্যাপারে আপনি আজকের দিনের ঘটনার জন্য আজকেরটা আপনি ব্যাখ্যা দেন। সেটা তো অবশ্যই জামাতের সঙ্গে বলা হয়েছে, বিচ্ছিন্ন ঘটনা আমরা দুঃখ প্রকাশ করেছে, বলে তো পার পাওয়ার সুযোগ নাই। আমাদের যেই দলের রেগুলারই কাজ হচ্ছে সাংবাদিক নির্যাতন করা, রেগুলার আপনি অ্যাক্টিভিটি পার্ট, রেপ যেরকম করে একটা পার্ট, এই যে পোস্ট হিউজ ইনফরমেশন আমার কাছে বিগত 4 মাসে হিউজ। আপনি যেটা বললেন রেপ করে একটা পার্ট, এই যে লাইনটা এটা তো ছোট করে কাট করে আপনারা ফেসবুকে ছেড়ে দিবেন। বিরুদ্ধে সাংবাদিকের উপর হামলার অভিযোগ, এই যে রেপ করা পার্ট, এই কথাটা বললেন কেন? বলেন হামলা, এই যে হিউজ, যেখানে প্রতিনিয়ত সারা দেশে আপনাদের দ্বারা সাংবাদিক নির্যাতন শিকার হচ্ছে, সেখানে একটা ঘটনাকে বড় দেখার সুযোগ, আমরা বলি সেটা আমরা অবশ্যই খেয়াল করব এবং বড় করে দেখার সুযোগ আছে। আজকে দিনে যে ঘটনা ঘটছে সেই বিষয়ে আলোচনা হচ্ছিল, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সাংবাদিক নির্যাতন করে এটাকে এস্টাবলিশ করার কোনো সুযোগ কিন্তু সেখানে নেই। আমরা অবশ্যই এটা নিন্দা জানিয়েছি এবং এটা কাজটা বলছে অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, দুঃখ প্রকাশ করেছি। ঠিক আছে, এইরকম কোনো জায়গায় অনেক স্টেটমেন্ট দেন, এই যে এতগুলো ঘটনা বললাম, বলুন তো কোনো ঘটনা অনেক স্টেটমেন্ট দিয়েছেন?
এই যে হিউজ জায়গা এখানে আছে। আমাদের দলীয়ভাবে আমাদের জায়গা থেকে কোন সাংবাদিকের উপর হাত দিবে হ্যাঁ, এবং শোনেন, সেইখানে দল ছাড় দিবে সুযোগই নেই। এই যে হাইকোর্ট প্রাঙ্গণের কত আপনি কোনটা দেখবেন? জি, বলছিলেন। সংবাদ প্রকাশের জেরে প্রেস ক্লাবে ঢুকে সাংবাদিকদের পেটানোর অভিযোগে 2008 আজকে কেন বলতেছেন আপনি? আজকের আমি দিনে এগুলো কেন সরকার বলছেন? আমি বলেছি যে এই বিষয়ে কখনো আমরা জি বিএনপি ছাড় কোন দিবেন না। দলীয় অবস্থানটা আমরা সেখানে জানি না, তারা কি হ্যাঁ, অবশ্যই দলীয় অবস্থান খুবই শক্ত। আশা ভাই সাংবাদিকদের সাথে আমাদের 30 সেকেন্ড দিব সম্পর্ক আপনাকে শেষ সবচেয়ে করার জন্য, ভালো। একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আতিক ভাইয়ের যদি কোনো কাউন্টার করতে পারেন 30 সেকেন্ড সময় দিচ্ছে আচ্ছা, আপনাকে। 30 সেকেন্ডে আমি যেটা বলবো যে সরকার এখন পর্যন্ত আমার দৃষ্টিতে অসাধারণভাবে চলছে এবং মানুষ খুশি, সবচেয়ে বড় কথা। আমার জায়গা থেকে আমি যেটা দেখি, মানুষ খুশি। এবং আপনি দেখবেন যে আমাদের যেই বড় বড় মেগা প্রজেক্টগুলো ছিল, যেগুলো আমরা বলেছি, যেমন ধরেন ফ্যামিলি কার্ডের কথা আমরা বলেছি, আমরা খাল খননের কথা বলেছি, আমরা বৃক্ষরোপণের কথা বলেছি, এই জিনিসগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনি সামাজিক দেখবেন সুরক্ষার অনেকগুলা- বিষয়টি আপনারা নজর হ্যাঁ, দিচ্ছেন, অনেকগুলা সামাজিক খালে সুরক্ষা এবং পানি চলে সামাজিক এসেছে, নিরাপত্তার বিষয়টি। যে এই পুরো এলাকার পরিস্থিতি চেঞ্জ হয়ে ওখানে আবার গেছে। দুর্নীতি হচ্ছে আপনি আবার দেখেন, খাল করতে গিয়ে। আপনি দেখেন আমার সময়, আপনি আর 30 সেকেন্ড আছে। আপনি দেখেন আমাদের যে বাজেট হলো, বাজেটের পরে জনমনের কিন্তু একটা স্বস্তি আমরা দেখি, যে খুব বেশি দাম বেড়েছে, খুব বেশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা নরমালি হয়। সেই শুধুমাত্র মনে হয় মাদক এবং অন্যান্য যে ইয়াগুলো আছে, সিগারেট, এই ধরনের বিষয়গুলো ছাড়া নিত্যপণ্যের খুব বেশি যে অবস্থা বেড়েছে তা না। মানুষের মধ্যে একটা স্বস্তি আছে। নিরাপত্তাজনিত একটা সমস্যা আমরা দেখছি, কারণ আমরা দেখি অস্থিতিশীল একটা সময় থেকে কিন্তু এই সরকারটা গঠন হলো। একটা জুলাইয়ের পরে এক ধরনের একটা টার্বুলেন্স টাইম আমরা পার করলাম। এখন কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো কমে আসছে এবং যে ঘটনাগুলো ঘটতেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় খুব দ্রুত অ্যারেস্ট হচ্ছে, বিচার হচ্ছে, এবং পুরো দেশের আপনি সামগ্রিক উন্নয়ন যদি বলেন, তারেক রহমান ক্ষমতায় আসার পরে, বিএনপি ক্ষমতায় নেওয়ার পরে এই দেশটাকে উনি এক প্রকারে সেভ করেছেন। আমি যেটা বলবো, দেশটাকে এক প্রকার রক্ষা করেছেন। এই জায়গায় যদি এই সরকারটা গঠন করতে আমরা না পারতাম, তাহলে আমার মনে হয় বাংলাদেশ একটা দীর্ঘ মেয়াদী ঝুঁকিতে আমরা পড়ে যেতাম। আপনাদের দুজনকে ধন্যবাদ। অনেকটাই শিবগঞ্জের মতো আর গোপালগঞ্জ আর শিবগঞ্জ একসাথে হয়ে গেছে সব। আমরা ওই মডেলটা খেয়াল করছি। কথা আসবে, আমরা যেভাবে অবশ্যই আমাদের সেগুলো আমলে আবার সেখানে আগামী ছিল। টক শোতে আলোচনা আপনাদেরকে করব। তো মীর আজকে আশাদুল দেখলাম হক এমপিদেরকে টাকা এবং দেওয়া হবে, অ্যাডভোকেট সব মোহাম্মদ এমপিকে আতিকুর রহমান, আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। দর্শক, আমরা আজকের এই সময়ের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। সকলের মতো আমরাও চাই এই সরকার আগামী দিনের জন্য একটি সুন্দর বাংলাদেশের জন্য দায়িত্বশীল কাজ করুক এবং বিরোধী দলও তাদের অবস্থান থেকে সক্রিয় থাকুক। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। শুভরাত্রি।